বেবি, একটু আদর করো আমাকে। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। বেবি, তুমি রাগ করছো কেন? একটু আদর করলে কি এমন ক্ষতি হবে? আমি কারোর উপর রাগ করিনি। আমি নিজের উপরে যেখানে রাগ করতে পারি না সেখানে আপনার উপর কি করে রাগ করব। তাহলে আমাকে আদর করছো না কেন? এমন করতেছো কেন? তুমি প্লিজ জান, কাছে আসো। তুমি তো জানো তোমাকে পাওয়ার জন্য আমি কতটা কষ্ট করেছি। আপনাকে বলছি না আমাকে ছোবেন না, তারপর আমাকে স্পর্শ করেছেন। আপনি কি চান আমি রুম থেকে বেরিয়ে যাই? না বেবি, আমি এমন কিছু চাই না। আমি শুধু তোমাকে চাই। আমি শুধু তোমার আদর ভালোবাসাটা চাই। প্লিজ আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না। তুমি তো জানো শুধু তোমাকে পাওয়ার জন্য আমাকে কতটা নাটক করতে হয়েছে। আপনি এটাকে নাটক বলছেন? এত বড় একটা কাজ করে এখন বলছেন নাটক করছেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বেবি, আমি তো তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি, আর তুমি আমাকে রাগ দেখাচ্ছ। প্লিজ জানটা কাছে আসো, আমাকে একটু তোমার বুকে জড়িয়ে নাও। আমি চাইনি আপনাকে এমন করে পেতে। আপনি কেন এরকম একটা কাজ করলেন? এত বাজে একটা কাজ করার আগে আপনার বুকটা একটু কাঁপলো না? একটাবার আপনি ভাবলেন না যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? তখন আমার মাথা ঠিক ছিল না। তোমাকে পাওয়ার জন্য যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। প্লিজ বেবি, আমার উপর রাগ করে থেকো না। তুমি তো জানো আমি তোমার ইগনোরটা নিতে পারি না। একটু আমার কাছে আসো জানটা। মায়া ঈশানের কাছে এগিয়ে আসলো। তারপর যখনই ওর মুখের পাশে হাতটা রাখবে তখনই ঈশানের মায়ার এরকম ভয়ানক কাজটার কথা মনে পড়তে লাগলো। ও এক ঝটকায় মায়ার হাতগুলো সরিয়ে দিল। বেবি, তুমি শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ। আমি তোমার কাছে কেন আসি, কি জন্য আসি, তুমি তো সেটা খুব ভালো করে জানো। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তো আমি প্রমাণ দিয়েছি। তারপরেও তুমি এমন রাগ করছো কেন? আমি কি আপনার কাছে কখনো প্রমাণ চেয়েছি আমাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ দেন? না, বলনি। তাহলে এমনটা করতে গেলেন কেন? তুমি তো জানো বাসার কেউই আমাদের মেনে নিচ্ছিল না। তার উপর তোমার আব্বু আমার উপর কতটা রেগেছিল। যখন জানতে পেরেছে আমি তোমার থেকে সিনিয়র, তখন কতটা রিয়েক্ট করেছিল। সেজন্যই এরকম একটা বাজে কাজ করতে যাচ্ছিলেন। আপনার কি তখন একটাবারও আমার কথা মনে পড়েনি? আপনি আমার কথা একটাবারও ভাবলেন না? স্বার্থপরের মতো শুধু নিজের কথাটা ভেবেই এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে নিজেকে ঠেলে দিলেন। আমার ভুল ছিল আপনার মতো একটা পাগলি মেয়েকে ভালোবাসা। বেবি, মানছি আমি ভুল করেছি। তখন আমার মাথা ঠিক ছিল না। তোমাকে পাওয়ার জন্য যেটা আমার কাছে ঠিক মনে হয় আমি সেটাই করতে যাচ্ছিলাম। প্লিজ একটু বিশ্বাস করো, আমি রাগ করে ওরকম একটা কাজ করতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাগ অভিমানটা আপনার কাছে সব, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্য আপনার কাছে নেই, তাই না? প্রচন্ড রেগে আছে পাগলটা আমার উপর। রাগ করাটাই স্বাভাবিক। বড্ড বেশি ভালোবাসে আমাকে। ওর কাছে গেলাম, তারপর আবার ওর মুখের পাশে হাতগুলো রেখে বললাম, বেবি আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমাকে কাছে পাওয়ার জন্য এমনটা করেছি। জানতাম নাকি যে ওরকম একটা সিচুয়েশন তৈরি হবে? আর আমি একটা বার ভেবে দেখিনি যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পাগলটার কি হবে। প্লিজ তুমি রাগ করো না। দেখো আমার তো কিছু হয়নি, তাই না? হওয়া না হওয়া সেটা পরের কথা। আপনি কি করে এমন একটা কাজ করতে গেলেন? আপনার একটাবারও আমার কথা মনে পড়ল না? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? একটাবার আপনি বোঝার চেষ্টা করলেন না আমি কি চাই, আমার মন কি চাই? কিন্তু পরিবার তো আমাদের মেনে নিচ্ছিল না, তাই এমনটা করে ফেলেছিলাম। পরিবার কতদিন মেনে নিত না? 1 মাস, 1 বছর, 10 বছর? একটা সময় ঠিকই মেনে নিত। দরকার পড়লে পালিয়ে গিয়ে বিয়ে করতাম। তারপর আপনি এমন একটা কাজ কেন করতে গেলেন? যখন করলেন আপনার কি একটাবারও বিবেকে বাঁধলো না যে আমি কি চাই, আমার মন কি চাই? আমি তো ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম। আমি বলেছিলাম না আপনাকে আমি কখনো ছেড়ে যাব না? জান, ওই কলিজা, বললাম তো আমার ভুল হয়ে গেছে। তোমাকে পাওয়ার জন্য ভুলে এরকম একটা কাজ করে ফেলেছি। জানতাম না কি এরকম হতে পারে। বিশ্বাস করো আমি চাইনি এমন কিছু হয়ে যাক, কিন্তু তখন মাথা ঠিক ছিল না। যখন তোমার কথাগুলো বলেছিলাম তখন আব্বু অনেক রাগারাগি করেছিল। আমার বিয়ে ঠিক করে দিয়েছিল, তাই রাগ করে ওরকম একটা কাজ করে ফেলেছিলাম। কিন্তু দেখো বেবি, আমার তো কিছু হয়নি, সামান্য একটু লেগেছে জান। আপনার কাছে সামান্য আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি আপনি হারিয়ে যাবেন। একদম আমার কাছে আসবেন না। আপনার অধিকার নেই আমাকে স্পর্শ করার। তোমাকে ভালোবাসি, তোমাকে স্পর্শ করতেই পারি। তুমি এমন রাগ করছো কেন বেবি? প্লিজ একটা বার আমার কথা শুনো। দেখো আমি মানছি আমি অন্যায় করেছি, তার জন্য তুমি কি আমার উপর রাগ করে থাকবে কলিজা? এরকম একটা রাতে তুমি আমার থেকে দূরে থাকবে বলো? তাহলে তখন মনে পড়েনি যদি আপনার কিছু হয়ে যেত সারা জীবনের জন্য আপনি আমাকে হারিয়ে ফেলতেন? কাকে কি বলছি আমি? আপনার কথা তো ছেড়ে দিলাম, আপনি তো মরে গিয়ে বেঁচে যেতেন। আমার কি হতো? আমি আপনাকে ছাড়া কি করে বাঁচতাম? আপনাকে আমি শতবার বুঝেছিলাম।
ফ্যামিলি যতই বিপক্ষে কথা বলুক, যতটাই রাগারাগি করুক, দরকার পড়লে আমি আপনাকে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করব। 1 বছর 2 বছর মেনে না নিল, যখন আমাদের একটা বেবি হবে তখন আপনি আর আমি সবার সামনে আমাদের বেবিটাকে নিয়ে দাঁড়ালে ওরা ঠিকই আমাদেরকে মেনে নিত। আপনি কি করলেন? আমার দিকটা না ভেবেই শুধু নিজেকে শাস্তি দেওয়ার জন্য আমাকে না পাওয়ার কষ্টটা সহ্য করতে পারবেন না বলে নিজেকে মুক্তি দিতে এরকম একটা কাজ করতে গেলেন। তাহলে একটাবার ভাবলেন না আপনি চলে গেলে আমার কি হতো? কি আর হতো, কয়দিন কষ্টে থাকতে, তারপর ঠিকই ভুলে যেতে। মায়ার কথাতে ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও রেগে মায়ার গায়ে হাত তুলতেই হাত উঠালো। মায়া চোখ বন্ধ করে নিলেই ঈশান থেমে গেল। রাগটাকে কন্ট্রোল করতে পারছিল না, তাই পাশে থাকা জানালার গ্লাসে সজোরে ঘুষি মেরে দিল। সাথে সাথে ঈশানের হাতটা কেটে রক্ত পড়তে শুরু হলো। এমন কিছু দেখে মায়ার বুকের মধ্যেও মোচড় দিয়ে ওঠে। ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে ওর কাছে আসলেই ঈশান ওকে থামিয়ে দিয়ে বলল, একদম আমার কাছে আসবেন না। কি করে ভাবলেন আপনার কিছু হয়ে গেলে আমি অন্য কাউকে ভালোবেসে সুখে থাকতে পারবো? এতটা স্বার্থপর আপনি কি করে ভাবতে পারলেন? এইরকম আমাকে ভালো কে আগে বেসেছিল, আমি না আপনি? কি করে ভাবতে পারলেন এমনটা? জান, ওই কলিজা, আমি কথাটা সিরিয়াসভাবে বলিনি, মজা করে বলেছি। আর তাতেই তুমি এতটা রেগে গেলে। দেখি হাতের কি অবস্থা করলে। এই তুমি জানো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। এমনটা কেন করলে? ইস, হাত থেকে কতটা রক্ত পড়ছে। দেখি আমার দিকে হাতটা দাও। বলছি না আপনি আমাকে স্পর্শ করবেন না। আপনার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। প্লিজ কলিজা, পাগলামি করো না। তোমার হাত কেটে রক্ত পড়ছে, ব্যান্ডেজ করতে হবে। তুমি জানো না তোমার কষ্টটা আমি সহ্য করতে পারি না। আর তোমার হাতটা থেকে এত রক্ত পড়ছে, তাহলে আমি কি করে সেটা সহ্য করব বলো? কলিজা, দাও আমার দিকে হাতটা। কি অবস্থা করলে তুমি? হাতের ক্ষতটা দেখতে পেলেন, বুকের ক্ষতটা দেখতে পেলেন না। বেবি, আমি সব বুঝতে পারছি। আমি কথাটা এমন করে বলতে চাইনি। প্লিজ একটা বার আমাকে হাতটা দাও। কি অবস্থা করলে হাতের? আমার হাতের সামান্য আঘাতটুকুতে আপনার কলিজাটা ফেটে যাচ্ছে। তাহলে আপনার যদি কিছু হয়ে যেত সেটা আমার কাছে কতটা কষ্টের হতো, আমি কি করে সহ্য করতে পারতাম? যেখানে একটা দিন আপনাকে ছাড়া আমার কল্পনাতেও আসে না, সেখানে আপনি না থাকলে আমি কি করে বেঁচে থাকতাম বলেন? তার উপর আপনি এমন একটা মজা করছেন আমি নাকি আপনাকে ভুলে যাব। আপনাকে ভুলে যাওয়ার আগে তো আমি নিজেকেই ভুলে যাব। আপনি এমন একটা কথা বলতে পারলেন? ঈশানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মায়া সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে ঈশানের সারা মুখে পাগলের মতো কিস করতে লাগলো। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। মায়া এবার ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, বেবি, আমি অনেক বড় ভুল করেছি। আমাকে এবারের মতো মাফ করে দাও। আর কখনো এরকম ভুল হবে না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা, নিজের কোনো ক্ষতি করার কথা ভাববো না। দেখো, আমার দুজনে এক হয়ে গেছি। তারপরও কেন এরকম রাগারাগি করে নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি যত পারো আমাকে মারো, বকো, দরকার পড়লে আমাকে কষ্ট দাও, আমি কিচ্ছু মনে করব না। তারপরও নিজেকে এমন করে কষ্ট দিও না প্লিজ কলিজা। তোমার কিছু হলে আমি সেটা সহ্য করতে পারি না, তুমি সেটা জানো না? যদি তাই হতো একটাবার আমাকে বোঝার চেষ্টা করতেন, না বুঝে এরকম একটা কথা বলতে পারতেন না। আমি ব্যর্থ হয়ে গেছি জানেন তো, আপনাকে বোঝাতেই পারিনি কতটুকু ভালোবাসি। আপনার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো, কি করে বাঁচবো, একটাবার আপনি সেটা বোঝার চেষ্টাই করলেন না। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে এমন করে কষ্ট দিব না কলিজা। একটা বার আমাকে হাতটা দেখতে দাও। তোমার হাত থেকে অনেক রক্ত পড়ছে, আমার বুকের ভেতর যন্ত্রণা করছে। কলিজা, তুমি যদি এমন করে নিজেকে কষ্ট দাও তাহলে আমিও অনেক কষ্ট পাবো। মায়া খুব ভালোভাবে জানে ঈশান ওর কষ্টটা সহ্য করতে পারে না। মায়া ঈশানের হাতটা নিয়ে পরিষ্কার করতে লাগলো। তারপর শাড়ির আঁচলটা ছিঁড়ে হাতটা বেঁধে দিল। ঈশানের হাতটা ব্যান্ডেজ করা হয়ে গেলেই মায়া ওর হাতে কিস করতে লাগলো। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে ব্যালকনিতে চলে গেল। তারপর আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। মায়ার খুব কষ্ট হচ্ছে, পাগলটাকে এমন করে কষ্ট দিয়ে। ও দেরি না করে ব্যালকনিতে গিয়ে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ কলিজা, তুমি কষ্ট পেও না। ওই কলিজা, একটা বার তাকাও না আমার দিকে। তুমি জানো না তোমার কষ্টটা আমি নিতে পারি না। কেন এরকম পাগলামি করলে বলো তো? তুমি নিজেকে কষ্ট দেওয়ার থেকে আমাকে যতগুলো পারতে কষ্ট দিতে। বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে পারতে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। কেন এমনটা করেছো? তারপরও এমন একটা কাজ কেন করতে গেলে?
ঈশান কোনো কথা বলছে না। মায়া বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করলো। মায়া এক প্রকার হেসকে তুলে ফেলেছে কান্না করতে করতে। ঈশান কোনো কথা বলছিল না, তাই উপায় না পেয়ে মায়া বলল, কলিজা দেখো, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তুমি যদি বারবার এইভাবে আমাকে ইগনোর করো তাহলে কিন্তু আমি এবার সত্যি তোমার থেকে দূরে হারিয়ে যাব। দেখো, আর কখনো ভুলেও কষ্ট দিতে পারবে না। ঈশান মায়ার দিকে ঘুরে ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, আমি না আপনাকে বোঝাতে পারিনি আপনাকে আমি কতটুকু পরিমাণে ভালোবাসি। আপনার শরীরে এখন যদি বাতাসও একটু জোরে লাগে, সেই বাতাসটা আমার এখন শত্রু হয়ে যায়। তাহলে কি করে ভাবলেন? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে থাকবো? বললাম তো সরি, তারপরও কেন রাগ করে আছো? তুমি তো জানো আমি একটু রাগী আর পাগলি। তোমার পাগলি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলেছে, তার জন্য তুমি রাগ করে থাকবে? কলিজা প্লিজ একটাবার মাফ করে দাও। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাহলে শুনুন। ঈশান মায়ার সম্পর্কটা ছিল ম্যাম আর স্টুডেন্টের। ঈশান প্রথম যেদিন মায়াকে দেখেছিল সেদিন ওকে দেখেই প্রেমে পড়ে গেছিল, কিন্তু জানতো না মায়া ওদের ম্যাডাম। যখন জানতে পারে তখন ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করতো, কিন্তু তারপরেও বেহাইয়া মনটা দূরে সরে থাকতে দিত না। তারপর ঈশান মায়াকে প্রপোজ করলে মায়া অনেক অবাক হলেও ভেবেছিল ছোট মানুষ, তাই কোনো সিক্রেট করেনি। মায়া ঈশানকে বোঝায় ওদের সম্পর্কটা হবে না। তারপর ঈশান মায়াকে বোঝাতে না পেরে একদম পাগল হয়ে যাচ্ছিল। মায়া তখন ওর কষ্টটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। ওকে ইগনোর করে পুরো একটা মাস ঈশান ডিপ্রেশনের মধ্যে ছিল। তখন মায়া বুঝতে পারে ওই ঈশানকে ভালোবাসে, তাই সেটা প্রকাশ করেছিল। তখন ঈশান ওকে ইগনোর করতে থাকে। মায়া প্রচণ্ড পরিমাণে কান্না করত, যার জন্য ঈশান ওকে বুকে টেনে নিয়েছিল। 6টা মাস না যেতেই দুই পরিবার জেনে যায়। দুই পরিবারের কেউ ওদের মেনে নিচ্ছিল না, আর মায়ার বাবা ওকে পুরো রুমে আটকে রেখেছিল। যখন জানতে পেরেছিল ঈশান ওর থেকে জুনিয়র, ঈশানের আপু মানতে নারাজ ছিল। সেই সময় মায়া অনেক কান্না করেছিল। ঈশানও ভয় পেয়ে গেছিল মায়াকে হারিয়ে ফেলার। ওরা দুজনেই পরিবারের মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ যেন বুঝতেই চাচ্ছিল না। মায়া কান্না করে ঈশানকে বলেছিল ওকে না পেলে সুইসাইড করবে, কিন্তু মায়ার আপু অনেক রাগী মানুষ, জোর করে ওর বিয়ে ঠিক করে দিয়েছিল। তাই মায়া আর কোনো উপায় না পেয়ে হাত কেটে সুইসাইড করার চেষ্টা করে। তখন মায়ার আব্বু আম্মু মেয়েকে হারানোর ভয়ে ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলে। ঈশানও সেদিন আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করে মায়াকে লাইফে চেয়েছিল। দুজনের কান্না কাটিতে সেদিন আব্বু আম্মু আর রাজি না হয়ে পারেনি, আর আজকে ওদের বিয়েটা হয়েছে। কিন্তু মায়ার উপর ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে আছে এরকম একটা কাজ করাতে। তার উপর মায়া ভুল করে ওকে আবার কষ্ট দিয়ে ফেললো, যার জন্য রেগে গিয়ে ঈশান এরকম একটা কাজ করেছে। ঈশান কোনো কথা বলছে না, তাই মায়া ফুপিয়ে উঠল আর বলতে লাগলো, জান, ওই কলিজা এখনো রাগ করে থাকবে আমার উপর? তুমি জানো না আমি তোমার আদরটা না পেলে শান্ত হতে পারি না। একটু আমাকে আদর করো। আর কখনো আপনি এসব কথা বলবেন না। আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি, তাহলে কেন বুঝতে চান না? বুঝি বলেই তোমাকে হারিয়ে ফেলার ভয়ে এরকম একটা কাজ করে ফেলেছিলাম। দেখো, আমরা তো এখন দুজনে এক হয়ে গেছি, আর কেউ আমাদের আলাদা করবে না। আমি কখনো কোনো ভুল করব না। এখন থেকে তোমার সব কথা শুনবো জান। তুমি শুধু আমাকে বুকে জড়িয়ে রেখো। সেটা ঠিক আছে, কিন্তু আমাকে অনেক ভালোবাসতে হবে। আর আমি যখন দুষ্টামি করব, যখন আদর করতে চাইবো, দিতে হবে। এখন তো আমি তোমার বউ, এখন যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি কোনো বাধা দিব না। আমি তো চাই তুমি আমাকে আদর করো, ভালোবেসে নিজের করে নাও বেবি। তাহলে আর দেরি করছি কেন? ম্যাচটা শুরু করে ফেলি, কি বলেন? যা দুষ্টু, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? দেখো সবাই কেমন তাকিয়ে আছে। ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি আপনারা এখন সবাই আসতে পারেন। আমি আমার বাসরটা সেরে নেই, কি বলেন?